প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি মেট্রোসেম টু দ্য পয়েন্টে। সাম্প্রতিক বিষয় নিয়ে চ্যানেল আইয়ের বিশেষ আয়োজনে আপনাদের সাথে আছি আমি সানজিদা তনি। আজ আমরা আলোচনা করব নির্বাচনী সংস্কার। আমরা জানি 11টি সংস্কার কমিশন গঠন হয়েছে, এর মধ্যে 6টি সংস্কার কমিশন পূর্ণাঙ্গ তাদের রিপোর্ট পেশ করেছে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 100 দিন উপলক্ষে তার সরকারের 100 দিন উপলক্ষে ভাষণে বলেছেন, আমরা নির্বাচনের যাত্রা শুরু করেছি, এই ট্রেনটি চলতে চলতে পথে যতটা সম্ভব সংস্কার করা হবে এবং একটি ঐক্যমতের ভিত্তিতে আমরা নির্বাচনের দিকে এগোবো। এরকম একটি পরিস্থিতিতেই এই নির্বাচনী সংস্কার নিয়ে আলোচনা করব। আলোচনার জন্য আজ স্টুডিওতে আছেন খায়রুল কবির খোকন, সাবেক সংসদ সদস্য, সিনিয়র যুগ্ম মহাসচিব, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শুভেচ্ছা এবং স্বাগত আপনাকে। আছেন ব্যারিস্টার রাশনা ইমাম, আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। স্বাগত জানাচ্ছি আপনাকে। ধন্যবাদ। ব্যারিস্টার রাশনা ইমাম, এই যে নির্বাচনী সংস্কারের কথা বলছিলাম এবং সেখানে বলা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের মধ্যে দিয়ে এই সংস্কারগুলো হবে এবং তার পরবর্তীতে নির্বাচন হবে, কিন্তু সাম্প্রতিক সময়ে এসে আমরা দেখছি যে ডিসেম্বরে একটা নির্বাচনের কথা উঠেছে। এই ডিসেম্বরে নির্বাচন হলে যে কাঙ্ক্ষিত সংস্কার, সেই সংস্কার কি করতে পারবে এই সরকার? জি, এখন প্রশ্ন হচ্ছে কাঙ্ক্ষিত সংস্কার বলতে কি বোঝাচ্ছেন আপনি? কারণ কাঙ্ক্ষিত সংস্কার বলতে যেসব সংস্কারের ব্যাপারে আমরা একটা ঐক্যমত স্থাপন করতে পারবো রাজনৈতিক দলগুলোর মধ্যে, সুশীল সমাজের মধ্যে, ছাত্র জনতার মধ্যে, সেগুলো করেই নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। দি লোয়েস্ট কমন ডিনোমিনেটর আমরা যেটা বলি। কারণ দেখেন, এতগুলো সংস্কার কমিশন গঠন করা হয়েছে, এতগুলো রিপোর্ট সবার সামনে থাকবে, তারপরে একটা ঐক্যমত স্থাপনার জন্য আরেকটা কমিশন গঠন করা হয়েছে যাদের সামনে এই রিপোর্টগুলো থাকবে। সো তার অর্থ এই না যে সবগুলোই বাস্তবায়ন করা সম্ভব হবে বা সব ব্যাপারে ঐক্যমত হবে। তো আমার মতে মিনিমাম যে সংস্কারগুলোর ব্যাপারে ঐক্যমত স্থাপন করা যায় এত কম সময়, সেগুলো দিয়ে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়াটাই সমীচীন হবে। তার অনেকগুলো কারণ আছে। কারণ একটা মানে কীরকম, এখন আমরা একটা পর্যায়ে দাঁড়িয়েছি যেখানে সংস্কার ভার্সেস নির্বাচন হয়ে গেছে ডিবেটটা। এটা কিন্তু হওয়া উচিত না। কারণ আমাদের নির্বাচন দরকার। কেন দরকার? প্রথম অবভিয়াস যে কারণে আমাদের দরকার, আমরা একটা গণতন্ত্র, এবং গণতন্ত্রের জন্যই এত লড়াই হয়েছে। সো গণতন্ত্র তো নির্বাচন ছাড়া হতে পারে না। সো নির্বাচনটা দরকার কারেন্ট প্রেক্ষাপটে। একে তো হচ্ছে আইন শৃঙ্খলার পরিস্থিতি কিন্তু এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি, যে কারণে অপারেশন ডেভিল হান্টের মতো এমন একটা অপারেশন চালু করতে হলো, লঞ্চ করতে হলো। তাছাড়া আপনি আইন শৃঙ্খলার পরিস্থিতিতে যদি আরেকটু স্পেসিফিকভাবে তাকান, যে মব জাস্টিসের ঘটনাগুলো তো আমরা সবাই দেখেছি। এছাড়াও এই নারীর প্রতি সহিংসতাও কিন্তু কিছু দূর বেড়ে গেছে। কারণ আপনি দেখেছেন যে নারীদের ফুটবল ম্যাচে বাধাগ্রস্ত হয়েছে, তারপরে 3 জন সুপরিচিত অ্যাক্ট্রেসেস লঞ্চ ইভেন্টে যেতে পারেননি। তো এটা একটা ধারণা না হলেও এটা হয়তো কিছু দূর মৌলবাদের কারণেই এসব ঘটনা ঘটছে। সো নিয়ন্ত্রণে কিন্তু পুরোপুরি নেই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন। তার জন্য প্রথমত আমাদের নির্বাচন দরকার। দ্বিতীয়ত আমাদের দরকার হচ্ছে গিয়ে, আপনি কি মনে করেন একটি নির্বাচিত সরকার আসলে এই ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো হবে? ডেফিনেটলি নির্বাচিত সরকার আসলে আরো শক্তভাবে সিচুয়েশনটাকে হ্যান্ডেল করতে পারবে, যেটা আনফর্চুনেটলি অন্তর্বর্তীকালীন সরকার এখন পর্যন্ত শক্তভাবে ম্যানেজ করতে পারেননি। তারপর ধরেন আরেকটা জিনিস, যে ওনাদের নিরপেক্ষতা কিন্তু দিনে দিনে প্রশ্নবিদ্ধ হচ্ছে, যে ওনাদের অধীনে ইলেকশন যে হবে, ওনাদের নিরপেক্ষতাটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু দেখেন, ওনাদের মধ্যে থেকেই এখন কয়েকজন অ্যাডভাইজার পদত্যাগ করতে যাচ্ছেন, কারণ ছাত্ররা পলিটিক্যাল পার্টি, রাজনৈতিক দল গঠন করতে চাচ্ছেন। তার অর্থটা কি? এটা তো একটা কিংস পার্টি টাইপের সিচুয়েশন হয়ে যায়। তার অর্থ কি এই যে অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে পৃষ্ঠপোষকতায় এই পলিটিক্যাল পার্টিকে এক্সপ্যান্ড করার জন্য নির্বাচন ডিলে করার কথা আমরা বলছি? মানে এ ধরনের প্রশ্ন মানুষের মনে জাগাটা স্বাভাবিক এবং যৌক্তিকও কিছু দূর। আরেকটা কারণ হচ্ছে যে বিজনেস কমিউনিটি। আমি তো প্রাইমারিলি আমি একজন আইনজীবী, আমি কর্পোরেট কমার্শিয়াল লয়ার। সো সব ধরনের বিজনেস গ্রুপ আমার ক্লায়েন্টস, এবং তাদের থেকে আমি যেটা কনসিস্টেন্টলি শুনছি, যে এই অন্তর্বর্তীকালীন সরকার কোনো না কোনো কারণে বিজনেস কমিউনিটির সাথে এখনও এঙ্গেজ করতে পারেননি। এবং আরেকটা জিনিস যেটা আমার ইকোনমিস্ট যারা আছেন পরিচিত, তাদের থেকে শুনলাম যে পরপর 2টো কোয়ার্টারে আমাদের ইকোনমি শ্রিঙ্ক করেছে এই অন্তর্বর্তীকালীন সরকারে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ইন্ডিকেটরস, এবং এগুলোকে মানে উপেক্ষা করা যাবে না। সো আরেকটা জিনিস ধরেন ভারত,
যারা অনেক ধরনের সমস্যার সৃষ্টি করছে এখন, তারা কিন্তু মোটামুটি পরিষ্কারভাবে বলেই দিয়েছে যে ট্রেডের ব্যাপারে আমরা নির্বাচিত সরকারের সাথে কথা বলবো, অন্তর্বর্তীকালীন সরকারের সাথে এঙ্গেজ করব না। আপনার কথার So, মধ্যে অনেকগুলো কারণ যে কারণে নির্বাচনটা প্রয়োজন, অনেকগুলো ভাবনার জন্ম দিল। এই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করব। জনাব খায়রুল কবির খোকন, আপনার কাছে জানতে চাই, বিএনপির পক্ষ থেকে তো সবসময় নির্বাচনের কথা বলা হচ্ছে প্রথম থেকে, এবং রাজনৈতিক দল হিসাবে সেটি আপনাদের একটা কর্তব্যের জায়গা। পাশাপাশি নির্বাচন যত এগিয়ে আসছে আমরা দেখছি যে দলগুলোর মধ্যে এক ধরনের বিবাদ বাড়ছে। বিএনপি এবং জামাতের নেতারা সুযোগ পেলেই একে অপরকে এক ধরনের কথা বলছে। এই রাজনৈতিক দলগুলোর মধ্যে বিবাদ এবং আপনারা যে আপনাদের কাজ, নির্বাচনী কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেটিকে কিভাবে মূল্যায়ন করবেন? এই পরিবর্তিত পরিস্থিতিতে যে ঐতিহাসিক 5ই অগাস্ট 2024 যে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে আমাদের যে মানে ফ্যাসিজমের চূড়ান্ত পতনের মধ্য দিয়ে যে আমাদের বিজয় সূচিত হয়েছে, সেই সূচিত হওয়ার পরে যে আমাদের জনগণের মধ্যে, রাজনৈতিক দলগুলোর মধ্যে আমাদের সকলেই সমর্থনের মানে স্বতঃস্ফূর্ত সমর্থনের মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার, কেয়ারটেকার সরকার গঠিত হয়েছে। তা এবং আমাদের নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা সমর্থন দিয়েছি। এই সমর্থনের প্রেক্ষিতে মানুষের যে আস্থার জায়গাটা, যে প্রত্যাশার জায়গাটা, আকাঙ্ক্ষার জায়গাটা, যে তারা দ্রুত সময়ের মধ্যে তারা এই দেশে যে দীর্ঘ 16 বছর যে একটা দেশে যে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, গুম, খুন, হামলা, মামলা, দেশে দলীয়করণ, লুটপাট, দেশের সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলি দলীয়করণ করে ফেলা, দেশকে মানে একটা মানে ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড় করে দিয়েছিল। এবং তার থেকে মানে মানুষের যে মানে ক্ষোভ, দুঃখ, বেদনা, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতি, আইন শৃঙ্খলা পরিস্থিতি, সামগ্রিক বিবেচনায় দেশের মানুষের মধ্যে সেই প্রত্যাশা জেগেছিল যে আমরা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে একটি নির্বাচনের মধ্যে দিয়ে একটি গণতান্ত্রিক সরকার, আমরা নির্বাচিত সরকার পাবো। যে বিগত 16 বছরে মানুষ তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারে না, ভোটাধিকার হরণ করা হয়েছিল। 2008 আমরা দেখেছি যে নির্বাচন প্রশ্নবিদ্ধ ছিল, মানে একটি পাতানো সাজানো নীল নকশার ছকের নির্বাচন হয়েছিল। আমরা দেখেছিলাম কীভাবে ফখরুদ্দিন মঈনুদ্দিনের কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে তখন আওয়ামী লীগের সাথে গোপনাতাত করে তারা নির্বাচন করেছিল, সেগুলো আমরা দেখেছিলাম। তো তার পরবর্তীতে আমরা দেখেছিলাম যে কেয়ারটেকার গভর্নমেন্ট যেটা 15 অ্যামেন্ডমেন্ট বাতিল হলো 2011-তে, সেটা একটা সেটেল ইস্যু ছিল, কিন্তু সেগুলো কারণে মানুষ ভোট দিতে পারেনি। শেষ করি, আপনাদের নির্বাচনী আকাঙ্ক্ষা রয়েছে, সেটি একেবারে পরিষ্কার। জামাত ইসলামের পক্ষ থেকে বলা হচ্ছে যে বিএনপির নির্বাচনে সংস্কার না করেই বা সংক্ষিপ্ত সংস্কার করে নির্বাচন চাচ্ছে, কারণ তাদের যে স্থানীয় দলীয় নেতাকর্মী রয়েছে তাদেরকে তারা কন্ট্রোল করতে পারছে না। এটিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? না, এটা সম্পূর্ণ তাদের মন গড়া কথা। তাদের যেহেতু তারা এখন ওই পরিবর্তিত পরিস্থিতিতে তারা অতীতে কি কর্মকাণ্ড করেছে, তারা জাতির সামনে তারা কি কর্মকাণ্ড করেছিল, ওই দেশের মানুষ তা ভুলে যায়নি। কিন্তু সেটা আমাদের দলীয়ভাবে আমাদের দল মানে একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, আমরা বরাবরই আমরা একটি অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল একটি ইলেকশনের কথা বলে আসছি, অংশগ্রহণমূলক ইলেকশনের কথা বলে আসছি। সেই নির্বাচনের মধ্য দিয়ে জনগণের নির্বাচিত প্রতিনিধি সরকার আসবে। আমরা নির্বাচন আমরা দ্রুত চাচ্ছি, তার অর্থ এই নয় যে আমাদের এই কন্ট্রোল করতে পারছি না, এই জন্য তারা কথাগুলি বলছে সঠিক নয়। আমরা চাচ্ছি না। এই দেশের মাস পিপল, এই দেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ চাচ্ছে নির্বাচন। তারা দীর্ঘদিন যে আকাঙ্ক্ষা, তারা ভোট দিতে বঞ্চিত হয়েছে। এই যে বাংলাদেশের 12 কোটি মানুষ যে তারা ভোটাধিকার থেকে বঞ্চিত হয়েছে, তারা ভোটাধিকারের জন্য মানে মুখিয়ে আছে, তারা উন্মুখ ভোট দিতে চায়। তারা মানে চায় যে একটি নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করে তারা তার জনগণের সরকার প্রতিষ্ঠা হোক, মানে নির্বাচিত সরকার, যেই সরকারের কাছে মানে আমাদের দায়বদ্ধতা থাকবে, জবাবদিহি থাকবে, অ্যাকাউন্টেবিলিটি এবং আমাদের ইয়েটা থাকতে হবে জনগণের কাছে। সেই দল চায় তারা, কারণ অনির্বাচিত সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকলে তারা সেই দেশ পরিচালনার ক্ষেত্রে তারা দিন দিন যে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়ে, তাদের যে জনপ্রিয়তা এখন মানে বলতে গেলে 50%-এর নিচে চলে আসছে। এখন তো জনগণের মানে যে ল অ্যান্ড অর্ডার থেকে শুরু করে তাদের মধ্যে যে অনৈক্য, বিবাদ এবং যে দ্রব্যমূল্য থেকে শুরু করে, সিন্ডিকেট থেকে শুরু করে, তারপরে যে আকাঙ্ক্ষা, যে এই মানবতা বিরোধী অপরাধ যারা গণহত্যা যারা করেছে তাদের বিচারের বিষয়েও আমরা দেখতে পাচ্ছি যে খুব স্লো যাচ্ছে। মানে সেখানে আমরা কদিন আগে দেখলাম যে 572 জনকে তাদেরকে স্বৈরাচারের দোষর যারা মানবতা বিরোধী অপরাধের জন্য যাদের স্পেসিফিক মামলা হয়েছে তাদেরকে জামিন দেওয়া হয়েছে। এটা নিয়ে কিন্তু ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন জায়গাতে পুলিশের গাড়ি থেকে আসামি ছিনিয়ে নেওয়া হচ্ছে। সেটা পাবনাতে আমরা দেখেছি, আওয়ামী লীগের সভাপতি নিয়েছে, সেটা আমরা ফরিদপুরে দেখেছি, টঙ্গিপাড়ায় দেখেছি এবং গাজীপুরে দেখেছি যে ঘটনাগুলো কী করেছে তারা।
কিভাবে আগামী হামলা 12 করেছে। থেকে এই জন্য 25 ফেব্রুয়ারি পরিস্থিতি দিন দিন পর্যন্ত অবনতি হচ্ছে। এই জন্য আমার মনে হয় যে এই যে ডিসেম্বরের শেষের দিকে যে নির্বাচনের যে একটা মানে রোড ম্যাপের কথা যে আলোচনা হচ্ছে সেটা কিন্তু সুস্পষ্ট স্পেসিফিক করা হয়নি, কিন্তু সেই নির্বাচনটা আমার তারিখটা যদি মানে দ্রুত সময়ের মধ্যে আমরা বলেছিলাম যে 5ই আগস্টের মানে করার জন্য যে দিনটিকে একটা সিম্বলিক হিসাবে করা হোক, সেটা যদি করা হতো তাহলে সেটা জাতির কাছে সেটা আরও গ্রহণযোগ্য হতো আর কি 5ই আগস্টের। কিন্তু সেটা দেখা যায় যে এখানে সব রাজনৈতিক দল যদি চায় তাহলে করা হবে, যেটা ইয়াও বলেছেন আমাদের চিফ অ্যাডভাইজার বলেছেন। কিছু গণমাধ্যমে আমি দেখলাম যে 6 ডিসেম্বর বলা হচ্ছে, সেদিন 6 ডিসেম্বর বলেছে, 6 ডিসেম্বর গণতন্ত্র দিবস। ওই তৎকালীন দীর্ঘ 9 বছর স্বৈরাচার বিরোধী সামরিক এরশাদ বিরোধী আন্দোলন করে তার যে চূড়ান্ত পতন হয়েছিল ওই 6 ডিসেম্বর, সেই 6 ডিসেম্বরের কথা বলা হচ্ছে। এখন সেটা ঐক্যমতের ভিত্তিতে রাজনৈতিক দলের ভিত্তিতে হতে পারে। নির্বাচন হয় কিনা সেই বিষয়ে আপনার সঙ্গে আলোচনা করব। ব্যারিস্টার রাসনা ইমাম, আপনার কাছে জানতে চাই, এই যে অনেকগুলো বিষয় নিয়ে কথা বলছিলাম, এখানে বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ে স্পেশালি আপনিও কথা বলছিলেন এবং পাশাপাশি খায়রুল কবির খোকন তিনিও কথা বলছিলেন। এই যে নানান জায়গায় মব জাস্টিস হচ্ছে এবং বলা হচ্ছে যে স্বৈরাচারের দোষরদের জন্য এগুলো হচ্ছে, কিন্তু এটা তো বাংলাদেশের ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনকে আরো খারাপ করছে বোধহয়, কি বলবেন? জি, এটাকে যদি আনচেকড হতে দেয়া হয় তাহলে তো খারাপ হচ্ছেই, এবং এখানে যে আওয়ামী লীগের লোকজনের সম্পৃক্ততা নেই তা তো একেবারেই সত্য না। কারণ আমরা দেখতে পাচ্ছি যে ভারতে বসে একজন ইন্ধন যোগাচ্ছে এবং মব ভায়োলেন্স ইনসাইট করার চেষ্টা করছে এবং বেশ কিছু দূর সক্ষম হয়েছে। তো অপারেশন ডেভিল হান্টের মতো একটা কঠোর অপারেশন আরও আগেই লঞ্চ করা উচিত ছিল। আমার তো মনে হয় এটা বেশ দেরি হয়ে গেছে, যে ঘটনাগুলো ঘটে যাওয়ার পরে না করে আরও আগে থেকে করা উচিত ছিল। তাহলে হয়তো এই ঘটনাগুলো ঘটাবার সাহসটাই পেত না ইন দ্য ফার্স্ট প্লেস। আরেকটা জিনিস আমি উল্লেখ করব, সেটা হচ্ছে গিয়ে আমার সহবক্তার কথা থেকে মনে পড়লো, এই যে আরেকটা কথা আমি শুনছি যে নির্বাচন পরে আগে ন্যায় বিচার, আগে বিচার হবে। তো এটা নিয়ে আমি একটু স্পষ্ট করতে চাই যে বিচার প্রক্রিয়া বা বিচার ব্যবস্থাটা কিন্তু দুদিনের ব্যাপার না। এই যে একটা শুরু হয়েছে যে ধরেন আইসিটি ট্রায়ালস, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে ট্রায়ালগুলো শুরু হয়েছে, আমাদের আইন উপদেষ্টা তিনি বলেছেন আগস্ট সেপ্টেম্বরের মধ্যে 5 থেকে 6টি মামলা জি আমি দেখেছি সম্পন্ন হতে পারে। এটা কি সম্ভব আর বাস্তবতা কি? জি আমি সেটা নিয়ে কমেন্ট করতে চাচ্ছি যে বাস্তবতা হচ্ছে আওয়ামী লীগ সরকারে যখন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালে মামলাগুলো পরিচালনা করা হয়েছিল, এগুলো কিন্তু খুব দ্রুত পরিচালনা করা হয়েছিল, প্রচণ্ড প্রশ্নবিদ্ধ ছিল আন্তর্জাতিকভাবে, এবং তারপরেও 2.5 বছরের মতো সময় লেগেছিল। তো এখন তো আমরা চাচ্ছি যে ফেয়ারলি যাতে মামলাগুলো করা হয়, এটা যাতে বহির্বিশ্বের সামনে প্রশ্নবিদ্ধ না হয়, কারণ পুরো পৃথিবী কিন্তু এখন আমাদের দিকে তাকিয়ে আছে। ভারত বসে আছে আমাদের প্রত্যেকটা দোষ ধরার জন্য এবং ধরে দেখানোর জন্য। সো এরকম একটা সিচুয়েশনে তড়িঘড়ি করে মামলা হবে, ট্রায়াল হবে, রায় হয়ে যাবে, তাহলে কিন্তু ঠিক ন্যায় বিচার হবে না প্রথমত। এবং রিয়েলিজম, আমরা যদি রিয়েলিস্টিক বা মানে বাস্তবতার কথা বলি, যে কোলোসাল ব্যাকলগ অফ কেসেস আমাদের প্রত্যেকটা কোর্টে, এখানে আমরা 2 ধরনের মামলার কথা বলছি, যে মামলাগুলো ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালের সামনে চলছে এবং রেগুলার ক্রিমিনাল কোর্টেও যে মামলাগুলো চলছে এই আওয়ামী লীগের লোকজনের বিরুদ্ধে। মামলার কথা বলা হয়েছে, তার তদন্ত রিপোর্ট এখনো জমা হয়নি। 3-4টি মামলা রায় হয়ে যাওয়ার সাথে সাথে তো প্রক্রিয়া কমপ্লিট হয়ে যায় না, এরপরে তো আপিলের প্রভিশন আছে। রেগুলার কোর্টে যে মামলাগুলো হবে একদম সবচেয়ে নিচের কোর্টে মামলাগুলোতে রায় হবে, তারপর তো অল দ্য ওয়ে অ্যাপেলেট ডিভিশন পর্যন্ত উঠবে। এই পুরোটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার এবং সময়টা দেওয়া দরকার যাতে মামলাগুলো প্রশ্নবিদ্ধ না হয়, রায়গুলো প্রশ্নবিদ্ধ না হয়। সো সেই কারণে আমরা অপেক্ষা করব, ততদিন আমরা নির্বাচন দেব না, তাহলে তো বছরের পর বছর বসে থাকতে হবে। এটা একেবারে যৌক্তিক না, এবং আমার মনে হয় এটা আইদার ইগনোরেন্স থেকে বলছে, যে যারা আইন বিচার প্রক্রিয়াটা সম্পর্কে কোনো ধারণা নেই বা কতদিন লাগতে পারে ধারণা নেই, তারা এই কথাটা বলছে অ্যাট বেস্ট, আর অ্যাট ওয়ার্স্ট এটা উদ্দেশ্য প্রণোদিতভাবে বলছে ইলেকশনকে ডিলে করার জন্য। এক এক দলের এক এক গোষ্ঠীর এক এক উদ্দেশ্য আছে। সো এছাড়া এটা কোনো মতেই যৌক্তিক না এবং রিজনেবলও না যে ততদিন বসে থাকবো যতদিন বিচার প্রক্রিয়া শেষ না হয়।
কোন কোন রাজনৈতিক দল বলছে যে অংশীজনদের চাওয়ার উপর তো নির্বাচন হবে, কিন্তু যদি সব সংস্কারগুলো শেষ না করে নির্বাচন করা হয় তাহলে এই যে গণ অভ্যুত্থান হলো তাদেরকে গলা কেটে হত্যা করা হবে। এটিকে কি বলবেন? সব সংস্কার কি সরকার করতে পারবে? এটা তো অসম্ভব কথা, অযৌক্তিক কথা। সংস্কার বলতে কি বোঝাচ্ছে? সব ধরনের সংস্কার করা তো সম্ভব না। সব ধরনের সংস্কার করার এখতিয়ার কি সরকারের আছে? ফর এক্সাম্পল, আমরা যদি সাংবিধানিক সংস্কারের কথা বলি, ওনাদের এখতিয়ার আছে না? সংবিধানকে যদি আমি পুনর্লেখনও করি, যেটার সাথে আমি একেবারেই একমত না, এটা আমি আগেও আপনাদের সাথে বলেছি, সেক্ষেত্রেও তো এটা একটা গণপরিষদের মাধ্যমে করতে হবে, যেটা একটা ইলেক্টেড বডি, তার জন্য ইলেকশন হতে হবে। ধরেন পুনর্লেখন করলাম না, আমি সংশোধন করব, সংশোধন কে করবে? এই সরকার না, সেটা তো নির্বাচিত পার্লামেন্ট লাগবে আমার সংশোধন করার জন্য। তো সেটাও তো ওনারা করতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে সব সংস্কার শেষ করে তারপরে আমরা নির্বাচন, এটা পুরোপুরি অযৌক্তিক। যেসব সংস্কার একটা নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু, মানে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রয়োজন এবং যে ব্যাপারে একটা ঐক্যমত আমরা স্থাপন করতে পারবো, শুধু সেগুলো করে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া উচিত। জি, আমি ফিরবো যে নির্বাচনের জন্য কি কি নির্বাচনী সংস্কার আমাদেরকে দরকার সেটি একটু বলবেন। আপনি এ ব্যাপারে কি মন্তব্য করবেন? এই যে আমরা বলছিলাম যে সকল সংস্কার শেষ করে নির্বাচন করব, কোন কোন রাজনৈতিক দলের পক্ষ থেকে বলা হচ্ছে। ব্যারিস্টার রাসনা বেগম তিনি চমৎকারভাবে বলেছেন। না উনি তো ঠিকই বলেছেন। উনি বলেছেন যে কোনো অবস্থায় এই বিষয়টি তো মানে চলমান প্রক্রিয়া, এটা তো পার্লামেন্টে আমাদের নির্বাচিত প্রতিনিধিরা জাতীয় সংসদে সেটা পাশ করতে হবে। সেটা এখন এই মুহূর্তে সমস্ত সংস্কার তাদের পক্ষে করা সম্ভব না। সংস্কার শেষ না করে নির্বাচন দেওয়ার কথা যারা উত্থাপন করছেন তারা তো মানে তাদের নিশ্চয়ই তাদের কোনো ইন্টেনশন মোটিভ রয়েছে পিছনে থাকতে পারে, যে তারা দীর্ঘদিন মানে এই যে অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদটা যে অতীতে আমরা কি দেখেছি 91 96 এবং 2001 আমরা দেখেছি যে 3 মাসের মধ্যে নির্বাচন মানে কেয়ারটেকার গভর্নমেন্টের অধীনে হয়েছে। এখন এই সরকারের 6 মাস পেরিয়ে গেল, এখনও তারা রোড ম্যাপ দিতে পারেনি। এটা একটা রোড ম্যাপ কবে নাগাদ তারা ইলেকশনটা করবে, যেটা এই দেশের মানুষের এবং সমস্ত রাজনৈতিক দলগুলির মানে তাদের যে দাবি, সেই দাবিটা মানে করেছেন। যে তো তারা বলছেন যে এই সংস্কার করবেন, আগে বিচার করে তারপরে, কিন্তু বিচারের প্রক্রিয়া চলমান প্রক্রিয়া, এটা তো চলমান প্রক্রিয়া, অনন্তকাল তো দীর্ঘদিন চলতে পারে। সেটাকে রেখে আপনি নির্বাচন তো বন্ধ রাখতে পারেন না। এই নির্বাচন বন্ধ রাখার কারণে ভারতের মতো একটি দেশ তারাও কিন্তু বলছে যে নির্বাচিত সরকারের আসলে এই অনেক অমীমাংসিত বিষয় স্বাভাবিক হয়ে যাবে। ভারতও কিন্তু কদিন আগে ভারতের সেনাপ্রধান সে কথা বলেছেন, আমরা একটা মিডিয়াতে আমরা দেখেছি। শুধু তাই নয়, আমাদের ব্যবসায়ী যারা বৈদেশিক যারা বাংলাদেশে তারা বিনিয়োগ করতে চায়, বিদেশিরা ফরেন ইনভেস্টররা, তারাও কিন্তু বলছে যে নির্বাচিত সরকার না আসলে আমরা ইনভেস্ট করব না। এই যে তারা কেন বলছেন, কারণ একটি নির্বাচিত সরকারের কাছে দায়বদ্ধতা জবাব দিতে হবে। সম্পূরক প্রশ্ন করি, ভারতের সেনাপ্রধান এই কথা কেন বললেন? তারা তো এই ইন্টারিম সরকার যখন তৈরি হলো তাদেরকে ওয়েলকাম জানিয়েছিলেন, তারা কেন নির্বাচিত সরকার চাচ্ছেন ব্যবসা বাণিজ্য বা সকল? না, এটা উনি তার দৃষ্টিভঙ্গি থেকে তিনি বলেছেন যে একটি প্রতিবেশীর সাথে, দেশের সাথে মানে পারস্পরিক কূটনৈতিক সম্পর্ক রাখার ক্ষেত্রে হয়তো তিনি তার কথা বলেছেন। কিন্তু আদার সাইড আমরা দেখতে পাচ্ছি ভারতের গণমাধ্যমগুলি তো কিন্তু দেখতে পাচ্ছি যে উস্কানিমূলক বক্তব্য যাচ্ছে, অবৈধভাবে শেখ হাসিনাকে সেখানে আশ্রয় প্রশ্রয় দিয়ে তিনি সেখানে উস্কানিমূলক আক্রমণাত্মক বক্তব্য দেওয়ার কারণে বাংলাদেশে এই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে। যার কারণে এই যে উনি বললেন যে অপারেশন ডেভিল হান্ট করতে হয়েছে। এই যে এটা করতে হয়েছে কেন, এটা তো অনেকেই করা উচিত ছিল। এই যে আজকে যে এই বিষয়টা যে দেশে যে ল অ্যান্ড অর্ডারটা দিন দিন মানে অবনতি হচ্ছে, এটার জন্য আমার মনে হয় যে যারা এই সরকারকে মনে প্রাণে মেনে নিতে পারেনি, তারা এই সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক জায়গায় তারা অবস্থান বসে আছে, তাদেরকে দিয়ে তো আপনি ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন নিয়ন্ত্রণ করা, আগামী দিনে একটি অবাধ সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচন করা, এটা খুব অনেক দুরূহ ব্যাপার। পরিস্থিতি আরও জটিলতা সৃষ্টি হবে। দেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার জন্য যে গভীর চক্রান্ত সৃষ্টি হয়েছে, তৈরি করার জন্য ইন্ধন মদত দেওয়া হচ্ছে, তাদের মানে করাপশনের হাজার হাজার কোটি টাকা রয়েছে তাদের। আমরা জানি যে আমরা দেখেছেন যে ইতিমধ্যে আমরা দেখেছি যে এই বর্তমান এই ইন্টারিম গভর্নমেন্টের পক্ষ থেকে বলা হয়েছে যে 12 জনকে চিহ্নিত করা হয়েছে ব্যাংক লুটেরা, 12 চিহ্নিত, কিন্তু তাদেরকে আইনের আওতায় আনার ব্যাপারে তেমন কোনো পদক্ষেপ আমরা দেখছি না। অনেককে চিহ্নিত করা হচ্ছে কিন্তু তাদেরকে আইনের আওতায় আনা হচ্ছে না। পাশাপাশি অনেক
সন্ত্রাসীরাও আমরা জানতে পেরেছি যে পত্রপত্রিকাগুলোর মাধ্যমে জেল থেকে ছাড়া পেয়েছে এবং পরিস্থিতি অস্থিতিশীল হচ্ছে। সেখানে জি অপারেশন ডেভিল হান্ট যেখানে শুরু হচ্ছে না, অবৈধ ইলিগাল প্রায় 10,000-এর বেশি অস্ত্র তারা দিয়ে গিয়েছিল ফ্যাসিস্ট সরকারের আমলে। তারা এই সরকার তারা তাদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এই অপারেশন ডেভিল হান্ট একটা গেমের নাম, সেখান থেকে যে ডেভিলদেরকে ধরবে, এই কি যে শয়তান কি যে ফেরেশতা এটাকে আলাদা করে ধরতে পারবে। এর আগে আমরা দেখেছি এই ধরনের অপারেশন ক্লিন হার্ট হয়েছে, 1971 সালে অপারেশন সার্চ লাইট হয়েছে, অপারেশন দিয়ে যত নাম হয়েছে এগুলো ভীষণ বিতর্কিত হয়েছে। এই অপারেশনটিকে কিভাবে মূল্যায়ন করছেন? না, এই অপারেশনটা আমরা মনে করব রাজনৈতিক হীন উদ্দেশ্যে এটা ব্যবহৃত হবে না। আশা করব যে তারা নিরপেক্ষভাবে যারা গিল্টি, যারা অপরাধী, যাদের সুস্পষ্ট অভিযোগ তাদের বিরুদ্ধে রয়েছে, তারা সমাজে চিহ্নিত মানে সন্ত্রাসী বা ক্রিমিনাল, তাদেরকে তার আনতে হবে। এবং যারা বিগত দিনে এই সমাজে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করেছে এবং তাদেরকে তাদের রেকর্ড আমার মনে হয় পুলিশের কাছে রয়েছে এবং তাদেরকে করতে হবে। পুলিশেরও আমরা দেখেছি যে বেনজির যে আমাদের ছিলেন আর কি, বাংলাদেশের আইজিবি ছিলেন, তিনি কদিন আগে ভার্চুয়ালি পুলিশের আইজিবি হিসেবে এসে একটি ভার্চুয়ালি একটি সভা করে 90% পুলিশ এবং প্রশাসনের লোকের সাথে সার্বক্ষণিক তাদের যোগাযোগ রয়েছে, এই কথা তিনি বলেছেন। বলার পরে সেই ভার্চুয়ালি যাদের সাথে সেই তার হয়েছে মানে যোগাযোগ হয়েছে, কথোপকথন হয়েছে, তাদেরকে তো আইনের আওতায় আনার ব্যাপারে আমরা কী পদক্ষেপ নিচ্ছেন ওটা কিন্তু জাতি দেখতে পাচ্ছে না। তাই আমি মনে করি যে তাদের স্বচ্ছতা জবাবদিহিতা, এই স্বচ্ছতা জবাবদিহি থাকতে হবে। যারা এখন দায়িত্বে আছেন তাদেরকে এই বিষয়টা আরও সুনির্দিষ্ট করতে হবে যে তারা কি করতে চাচ্ছেন এবং তারা যে জনগণের আস্থার জায়গা থেকে যে তারা যে ম্লান হয়েছে, দিন দিন যে তাদের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারে। আমরা তো বলেছি, আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন যে এই সরকার আমাদেরই সরকার, এই 2000-এর বেশি ছাত্র জনতা জীবন দিয়েছে, আমাদের দল থেকে 422 জন জীবন দিয়েছে ছাত্র জনতা এই শুধু জুলাই আগস্টের মধ্যে। আর এই দীর্ঘ এই 16 বছরেও আমাদের দল থেকে আমরা জানেন যে প্রায় 60 লক্ষ মামলা, 60 লক্ষ আসামি, 1.5 লক্ষ মামলা, 3000-এর বেশি একটা জুডিশিয়াল কিলিং, যারা বিচার বিরোধী হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে প্রায় 1400-এর মতো। অন্তর্বর্তীকালীন সরকারের কর্মকাণ্ডে কিছু কিছু জায়গা ম্লান হয়ে যাচ্ছে এবং পাশাপাশি ছাত্ররা নতুন রাজনৈতিক দল করছে, সেই বিষয়টি নিয়ে আমি ফিরবো। আমি একটু ব্যারিস্টার রাশনা ইমাম আপনার কাছে জানতে চাই, দুটি বিষয় উঠে আসলো আলোচনায়। প্রথমটি হচ্ছে যে খুবই ভয়ঙ্কর একটা তথ্য যে পুলিশের মধ্যে 90% এখনো স্বৈরাচারের দোসরদের সঙ্গে সম্পৃক্ত। তো তাদেরকে হচ্ছে এই যে 6 মাস সময় গেল, এতদিনেও আইডেন্টিফাই করা গেল না কেন, তাদেরকে কেন ছাঁটাই করা হলো না, কি বলবেন? এটা আমি বলবো অন্তর্বর্তীকালীন সরকারের ব্যর্থতা ছাড়া আর কিছুই না। এটা তাদের প্রথম দায়িত্ব হওয়া উচিত ছিল, কারণ আমরা দেখেছি গত 15 বছর পুলিশকে কিভাবে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে। অ্যান্ড তারপরে এটার তো একটা ক্লাইম্যাক্স হলো এই জুলাই আগস্টে, যখন পুরোপুরি পুলিশকে ব্যবহার করেছে এবং পুলিশ যেভাবে আক্রমণ করেছে ছাত্রদের উপরে, এক নির্দ্বিধায় মেরেছে হাজার হাজার ছাত্র। সো এই কনটেক্সটে প্রথম যেখানে সংস্কারটা দরকার ছিল সেটা হচ্ছে পুলিশের মধ্যে, যে তাদেরকে আইডেন্টিফাই করে চিহ্নিত করে ডিসমিস করা। কিন্তু এ ধরনের পদক্ষেপ 6 মাসেও কিভাবে নেওয়া হলো না, এটা অত্যন্ত দুঃখজনক। অ্যান্ড এটা ওনাদের ব্যর্থতা ছাড়া আর কিছু না। আমি আমার এক্সপেকটেশন যে অতিরিক্ত হাই তাও না, যে আমরা জানি যে প্রত্যেকটা ইনস্টিটিউশন একটা ডেমোক্রেসির মধ্যে ধ্বংস করা হয়েছে গত 15 বছর। তো এই অন্তর্বর্তীকালীন সরকার সেই লেগেসিটা ওই ধ্বংসস্তূপে দাঁড়ানো এখন। সো ইটস নট যে ওনাদের থেকে আমাদের এক্সপেকটেশনটা স্কাই হাই, বা এতটুকু তো করা উচিত ছিল, কারণ এটা তো টপ প্রায়োরিটি হওয়ার কথা। ওনারা যখন সরকার গঠন করলেন তখন ওনারা কয়েকটা জিনিসকে চিহ্নিত করেছিলেন টপ প্রায়োরিটি হিসেবে। তার মধ্যে কিন্তু এগুলো ছিল যে প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার, যার মধ্যে পুলিশটা তো টপ প্রায়োরিটি হওয়ার কথা। বিশেষ করে নিকট অতীতে যেভাবে পুলিশের পোশাক করলেই তো আপনি আসল পরিবর্তনটা তো হবে না, এটা তো একটু আইওয়াশের মতো হয়ে যাচ্ছে। এবং এখানে আরেকটা জিনিস ধরেন, এই ন্যায় বিচারের কথাটা যে বারবার আসছে, জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন, যারা আহত হয়েছেন, এদের একটা পূর্ণাঙ্গ তালিকাও কিন্তু এখনো বের হয়নি। 6 মাস হয়ে গেছে। আপনি বলছেন পুলিশে কেন চিহ্নিত করে কোনো স্টেপস নেওয়া হয়নি, এরকম একটা বেসিক জিনিস, একটা তালিকা, যেটা কিন্তু ওনাদের টপ প্রায়োরিটি ছিল ওনারা যখন ক্ষমতায় আসলেন, যে এটা আমাদের টপ প্রায়োরিটি, এনাদেরকে ন্যায় বিচার নিশ্চিত করা, সেটাও করা হয়নি। আর পুলিশেও চিহ্নিত করা, শুধু পুলিশ না,
আমার তো মনে হয় প্রত্যেকটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক সচিবালয়ের কথা প্রতিষ্ঠানে, অনেক আলোচনা সচিবালয় থেকে করেছি। প্রত্যেকটা জায়গায় এখনো আছে এবং চিহ্নিতও করা হয়নি, চিহ্নিতও করা হয়নি। এবং সেখানে যদি সশস্ত্র বাহিনীর ভূমিকা বলেন, শাহবাগে প্রতিদিন কোনো না কোনো আন্দোলন হচ্ছে এবং কোনো কোনো আন্দোলনে আমি গতকালকে দেখলাম যে শিক্ষকদের একটি আন্দোলন হচ্ছে, সেখানে হচ্ছে কাঁদানি গ্যাস ছোড়া হচ্ছে। আবার কোনো কোনো আন্দোলনে একেবারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নীরব, যেমন হচ্ছে আইডিয়াল কলেজ এবং ঢাকা সিটি কলেজ মারামারি করছে, সেখানে যাচ্ছে না। সেখানে কেন যাচ্ছে না? আর কোনো জায়গায় হচ্ছে যদি ন্যায়সঙ্গত কোনো আন্দোলন হচ্ছে, যেমন ম্যাথসের শিক্ষার্থীরা আন্দোলন করলো, তারা একেবারে ইউনিফর্ম পরা, তাদের কারো হাতে লাঠি নেই, কোনো কিছু নেই, তারপরও তাদের উপর পুলিশ হামলা করছে। হামলাই বলবো, আমি ফিরবো। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্টে আমরা আছি অনলাইনে, ফেসবুকে এবং ইউটিউবে। বিশ্বের যে কোনো প্রান্তে থেকে আমাদের সঙ্গে যুক্ত থাকতে পারেন এবং এই আয়োজনটি উপভোগ করতে পারেন। কি বলবেন এই ভূমিকাগুলো? জি, একটা তো হচ্ছে যে আপনি যেটা বললেন যে আওয়ামী লীগ সরকারের অনেক লোকজন এখনো পুলিশ ফোর্সে আছে এবং তাদেরকে হয়তো স্পেসিফিক একটা এজেন্ডা দেয়া হয়েছে দেশকে কিভাবে ডিস্টেবিলাইজ বা অস্থিতিশীল করা যায়। সেটা একটা, অবশ্যই সেটা একটা কারণ, এই ব্যাপারে আমার কোনো অ্যাটলিস্ট ডাউটস নেই। আরেকটা হতে পারে যে নিকট অতীতে পুলিশকে যেভাবে ব্যবহার করেছে এবং তার পরিণতিও পুলিশকে সাফার করতে হয়েছে, যে তারাও তো মারা গেছে, তারপরে তাদের উপরও আক্রমণ হয়েছে। তো হয়তো এক ধরনের ভয় ভীতি এখনো কাজ করে যে আমরা যদি একটা মবকে কন্ট্রোল করতে চাই তাহলে যদি আমাদেরকে মেরে ফেলে বা আমাদেরকে পুড়িয়ে ফেলে, যেগুলো করা হয়েছিল। সো আমার মনে হয় এটা কম্বিনেশন অফ দিস টু ফ্যাক্টরস, যে একদিকে তো আওয়ামী লীগের লোকজন এখনো আছে, আর আরেক দিকে হচ্ছে যে ওই ভয় ভীতিটা হয়তো এখনো কাজ করছে। আমরা কোনো রাষ্ট্রীয় বাহিনী নিয়ে আসলে এরকম আলোচনায় যেতে চাই না, এটা আমাদের জন্য সুখকর না। কিন্তু কোনো কোনো জায়গায় আমরা যখন দেখি তিতুমির কলেজের ছাত্ররা কিংবা এক কলেজের ছাত্ররা 7 দিন আগে ঘোষণা দিয়ে অন্য কলেজ ভাঙতে যায়, তখন কিন্তু তারা যায় না। কিন্তু যখনই হচ্ছে যে যাদের হাতে লাঠি ছোটা থাকে না, তাদেরকে কিন্তু ঠিকই কাঁদানি গ্যাস মারে। এটি মানে এদের তো একটু সন্দেহজনক, অবশ্যই কেমন একটি ব্যবহার হয়ে গেল আর কি। ওটাই আমি বললাম যে একটা হতে পারে এজেন্ডা নিয়ে নেমেছে ডিস্টেবিলাইজ করার জন্য, কারণ যেটা সাধারণ মানুষ যেটা বলছে যে দোসররা এখনো আছে পুলিশ বাহিনীতে। আরেকটা হতে পারে একটা ভয়ভীতি কাজ করছে অন্য ব্যাপারে, কেন ওনারা ইন্টারফেয়ার করছেন না। জি, ভিন্ন একটি প্রসঙ্গ, এর আগে বলছিলাম যে নির্বাচনের ক্ষেত্রে কিছু সংস্কার আবশ্যক। সেই সংস্কারগুলো কি আপনি মনে করেন? যেমন আমরা ভোটার তালিকার কথা একসময় বলি, নির্বাচন কমিশন রয়েছে, তাদের অ্যাকাউন্টেবিলিটির জায়গা আছে কিনা, এগুলো নিয়ে কথা হয়। জি, নির্বাচন সংস্কার কমিশনের প্রতিবেদনটা পূর্ণাঙ্গ পড়াটার সুযোগ, পূর্ণাঙ্গ যেটা বের হয়েছে সেটা পড়ার সুযোগ আমার এখনো হয়নি, কিন্তু মিনিমাম যেগুলো প্রয়োজন তার মধ্যে একটা তো ছিল একটা স্বাধীন নির্বাচন কমিশন আমাদের দরকার ছিল, যেটা এতদিন একেবারেই ছিল না। কারণ নির্বাচন কমিশনের ভূমিকাটা যে কোনো গণতন্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের এখানে গত 15 বছর কোনো ভূমিকাই ছিল না, তারা পুরোপুরি ইয়েস ম্যান টু দ্য গভর্নমেন্ট ছিল, এসেন্সিয়ালি যা বলবে সেটাই করবে। তো সেটাকে স্বাধীন করা, এটা হওয়া উচিত আমাদের প্রথম সংস্কার। একটা তো নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে অলরেডি, এন্ড তাদেরকে তো গঠন করা হয়েছে, কমিশন একটা আইনি খসড়া দিয়েছে এর ধরনের। না, আমি বলছি নির্বাচন কমিশন গঠন করা হয়ে গেছে, আর নির্বাচন সংস্কার কমিশন তো সুপারিশ করেছে। আর এই নির্বাচন কমিশন যেটা গঠন করা হয়েছে, আমি যতটুকু শুনতে পেরেছি মোটামুটি গ্রহণযোগ্য সবার কাছে। আর একটা সার্চ কমিটিও তো গঠন করা হয়েছিল তাদেরকে সিলেক্ট করার জন্য বা অ্যাপয়েন্ট করার জন্য। সো স্বাধীন একটা নির্বাচন কমিশন। তারপরে আমাদের দরকার যে নির্বাচন কমিশনকে ক্ষমতায়ন করা। এই ব্যাপারে আমার নির্বাচন সংস্কার কমিশনের সদস্যদের সাথে যখন কথা হয়েছে, ওনারা বলল যে আইন টাইন সব পর্যালোচনা করে ওনারা দেখেছে যে যথেষ্ট ক্ষমতা কিন্তু নির্বাচন কমিশনকে দেয়া আছে, কিন্তু দেখা যাচ্ছে যে প্রয়োগটা আমরা দেখতে পারি না। সো প্রায়োগিক ঘাটতিগুলোর দিকে কিন্তু তাকানোর সময় এসে গেছে। শুধু আইন প্রণয়ন করলেই তো হবে না, আইনের যদি কোনো প্রয়োগ না থাকে। সো ওনাদের যে ক্ষমতাগুলো আছে, যেগুলো কিন্তু ওনাদের এক্সারসাইজ করতে হবে একটা সুষ্ঠু নির্বাচন এনশিওর করার জন্য, নিশ্চিত করার জন্য, সেগুলো যাতে ওনারা ঠিকভাবে এক্সারসাইজ করে, প্রয়োগ করে সেই ক্ষমতাগুলো, সেদিকে ওনাদের জবাবদিহিতার দিকে আমাদের তাকাতে হবে। এটা অত্যন্ত আবশ্যক, জবাবদিহিতা। আর যেটা বললাম যে সংবিধানের সাথে যদি সাংঘর্ষিক না হয়, সেক্ষেত্রে কিন্তু বেশ কিছু সংশোধন আমরা অর্ডিন্যান্সের মাধ্যমেই করে ফেলতে পারি। সংবিধানের দিকে হাত দিলে তখন আমাদের নির্বাচিত সরকার বা গণপরিষদ লাগবে। এছাড়া এই নির্বাচন সংক্রান্ত যদি কোনো সংস্কার থাকে, এই সুপারিশ এসে থাকে, সেগুলো কিন্তু ঐক্যমত স্থাপন করা হলে অর্ডিন্যান্সের মাধ্যমে করা যাবে, যদি সাংঘর্ষিক না হয় সংবিধানের সাথে।
জি, আপনি ঐক্যমতের কথা বলছেন। আপনার কাছে জানতে চাই, এই যে রাজনৈতিক দলগুলো তো আপনারাও শুরু করেছেন, সবাই এক ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করেছে। যারা বলছে যে নির্বাচনের আগে সংস্কার দরকার, তারাও এক ধরনের নির্বাচনী প্রচারণা শুরু করেছে, আমরা দেখতে পাচ্ছি। আপনাদের নির্বাচনী যে সামনে যে আপনাদের কাজকর্ম রয়েছে, সেগুলো কিভাবে আপনারা আগাচ্ছেন? ইতোমধ্যে আমরা দেখেছেন যে আমাদের দল থেকে আমরা আগামী রমজান পর্যন্ত সারা দেশে আমরা 64টি জেলায় আমরা আমাদের সমাবেশ করতে যাচ্ছি। আমাদের সমাবেশের জন্য ইতিমধ্যে আমরা শিডিউল ঘোষণা হয়ে গেছে। আমরা নির্বাচনের জন্য প্রস্তুতি আমাদের দলের একটি চেয়ারম্যান তারেক রহমান সাহেব আমাদের সেই নির্দেশ দিয়েছেন। দলের থেকে সেই নির্দেশ অনুযায়ী আমাদের কাজ চলছে। সব জেলা পর্যায়ে সেখানে আমাদের দলের নেতাকর্মীরা আমাদের সমাবেশ করে আমরা যে একটু দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য আমরা জনগণকে উদ্বুদ্ধ করতে চাচ্ছি। তারা তাদের যে আকাঙ্ক্ষা প্রত্যাশা ঘোষণা করা হয়নি না, এখন আমরা প্রার্থী করা অনেকেই প্রার্থী হতে ইতিমধ্যে কিছু কিছু দল প্রার্থী ঘোষণা করেছে, কিন্তু আমাদের দলে তো একাধিক প্রার্থী রয়েছে। আমাদের সবচেয়ে আমরা একটি বিএনপি একটি উদার রাজনৈতিক গণতান্ত্রিক দল, সেই দলের বিশাল আমাদের সবচেয়ে বড় দল হিসাবে ধরেন এই দলের মধ্যে আমাদের অনেক মানে প্রার্থী হওয়ার মতো একাধিক প্রার্থী আসনে রয়েছে আর কি। তার জন্য আমরা সেখানে যাচাই বাছাই করে সেখানে যারা যোগ্য, মেধাবী, প্রতিভাবান, জনবান্ধব যারা রয়েছে, যাদের পারসেপশন ভালো, ওদেরকে দেখে আমাদের দলের হাইকমান্ড সেখানে মনোনয়ন তারা দিবেন। যারা বিগত দিনে এই দেশের জন্য, দলের জন্য, গণতন্ত্রের জন্য কাজ করেছে, তাদেরকে নমিনেশন দেওয়ার ব্যাপারে সেখানে প্রক্রিয়া আমাদের যেটা আমাদের দলীয় হাইকমান্ড, যেটা আমাদের হাইকমান্ড স্ট্যান্ডিং কমিটি থেকে সেটা হবে, এবং আমাদের সেখানে সার্ভে হচ্ছে কাকে দেওয়া যায় সেটা চলছে। আর আমাদের ইতিমধ্যে যে সারা দেশে যে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা, তারপর একটা দ্রুত সময়ের মধ্যে আমাদের নির্বাচনী রোডম্যাপটা ঘোষণা করা, এবং আমাদের ল অ্যান্ড অর্ডার সিস্টেমটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসা, যাতে পরিস্থিতি দ্রুত অবনতি না হয়। এবং যেভাবে উনিও বলেছেন যে আমাদের যে আইনগুলি করা হয়েছে, সেই আইনগুলি শুধু আইনের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, সেটাকে কার্যকরী করতে হবে। সেটা করার জন্য আমার মনে হয় যদি মনিটরিং না থাকে, এই সরকার তো আমার মনে হয় যে তার যে এখন শেষ এই মুহূর্তে যখন আমাদের এই ঘটনাগুলি অতি সম্প্রতি যে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত কিছু ঘটনা ঘটেছে, সেই ঘটনার প্রেক্ষিতে সরকার তারা টনক নড়েছে। 4 জন পুলিশকেও আমরা দেখলাম, একজন ডিআইজি, 3 জন পুলিশ সুপারকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু তাদের অতীতে তারা কি 15 বছরে তারা একটি দলের পক্ষ হয়ে কীভাবে প্রত্যক্ষভাবে যে মানবতা বিরোধী অপরাধ করেছে, শুধু আওয়ামী লীগের মন্ত্রী নেতারা এবং খুনি শেখ হাসিনা তারাই তো অপরাধ করেন। তাদের সাথে কারা ছিল, কারা তাদের দোসর, দালাল, প্রেতাত্মা প্রকাশ্যে যারা করেছে, সেখানে পুলিশ এক নম্বরে, তারপরে প্রশাসন, আমার সিভিল প্রশাসনও ছিল, তারপরে আমার বিচারপতিরাও ছিল। সেখানে কিন্তু আমি বলবো যে এই সরকারের এবং নির্বাচন কমিশন সেটাও স্বাধীন নির্বাচন কমিশন ছিল না, সেটা ছিল সম্পূর্ণ দলীয় একটি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, একটি দলীয় প্রতিষ্ঠানে। সেটা সম্পূর্ণ নিরপেক্ষ হতে হবে, যেন তারা স্বাধীনভাবে যে তাদেরকে যে তাদের আইনে যেগুলো দেওয়া আছে সেই আইনগুলি করার ক্ষেত্রে স্বাধীনভাবে তারা কাজ করছে, সেখানে কোনো ইন্টারফেয়ারেন্স যেন না হয়, একটি দলীয় কোনো ইন্টারফেয়ারেন্স না হয়, তারা সম্পূর্ণ নিরপেক্ষভাবে তাদের দায়িত্ব যেন পালন করতে পারে। এবং বিচার ব্যবস্থারও যেন। ছাত্ররা নতুন রাজনৈতিক দল গঠন করছে, এই দল নিয়ে কি বলবেন? না, দল গঠন, ছাত্ররা একটি গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ দল গঠন করতে পারে, তারা সংগঠন করতে পারে, সেই অধিকার তাদের রয়েছে। কিন্তু দলের রাষ্ট্রীয় কোনো থেকে দায়িত্বে থেকে কেউ অ্যাডভাইজার থেকে বা কোনো মন্ত্রী থেকে তারা সেখানে রাষ্ট্রীয় সুযোগ সুবিধা, প্রশাসনিক সুযোগ সুবিধা কিংস পার্টির মতো হবে, জনগণ এটাকে ভালোভাবে নেবে না। এটা ওর দায়িত্ব ছেড়ে দিয়ে তারা করুক, তা ওয়েলকাম। কিন্তু তারা দায়িত্ব থেকে তারা যদি দল গঠন করে, সেটা জনগণ এবং দেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, তারা প্রশ্নবিদ্ধ হবে। আমরা তাদের মধ্যে অল ডিউ রেসপেক্ট, তারা অতীতে আন্দোলন করেছে, তারা বৈষম্য বিরোধী আন্দোলন করেছে, তাদেরকে আমরা সম্মান দেখিয়েছি, তারা আসছে, ভালো কথা। কিন্তু তাদের সাথে তারা আমাদের প্রতিপক্ষ নয়, সরকার আমাদের প্রতিপক্ষ না, তাদের দায়িত্ব তারা পালন করবে। কিন্তু তারা যদি কাউকে প্রতিপক্ষ মনে করে, কাউকে মনে করে যে এক স্বৈরাচার বিদায় হয়েছে, আরেক স্বৈরাচারকে আমরা হটাবো, এই ধরনের আক্রমণাত্মক বক্তব্য রাখে, তাহলে কিন্তু জনগণ ভালোভাবে নেবে না। আমরা কিন্তু কোনো রকম গঠনমূলক সমালোচনা করছি, আমরা সরকারকে সহযোগিতা করছি, আমরা কোনো প্রতিপক্ষ নই এই সরকারে। আমরা চাচ্ছি এই সরকার যেন ব্যর্থ না হয়। আমাদের দলের নেতাও বলেছেন একটি চেয়ারম্যান এই সরকার ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা এই সরকারকে গঠনমূলক সমালোচনা করব, আলোচনা করব, ভুলগুলি ধরিয়ে দিব, তারা যেন স্টেক হোল্ডার রাজনীতির দল, তাদের সাথে আলোচনা করে সরকারে যে ছাত্ররা রয়েছে তাদের সরকার থেকে
পদত্যাগ করে রাজনৈতিক দল গঠন করে করতে হবে। আপনারা অভিনন্দন জানাবেন। তারা সেই দায়িত্ব থেকে তারা সরকারি প্রটোকল সুযোগ সুবিধা নিয়ে তারা দল করলে সেটা জনগণ অ্যাকসেপ্ট করবে না, এটা ভালো, এটা তাদের পরিণতি ভালো হবে না। কিংস পার্টির পরিণতি আমরা দেখেছি, 111-এর পরিণতি আমরা দেখেছি। তাই আমরা মনে করব যে তাদের শুভবুদ্ধি উদয় হবে, তারা সেখানে বেরিয়ে এসে তারা করবেন। তারা এবং জাতি কি চায়, জনগণ কি চায়, জনগণের পালস বুঝে কথা বলবেন তারা। আমরা চাই যে জনগণ হলে এই রাষ্ট্রের মানে রাষ্ট্রের মালিক, ভূখণ্ডের মালিক দেশের জনগণ। এই জনগণের স্বার্থেই আমাদের কাজ করতে হবে, কথা বলতে হবে। জনগণকে আর যেন কেউ পুঁজি করে বা জনগণকে ব্যবহার করে তারা যেন কোনো মানে তাদের নিজের মানে একটি স্বার্থ সিদ্ধি করা, মানে তাদের যে যদি কোনো ইন্টারন্যাশনাল মোটিভ থাকে সেটা সিদ্ধ করতে যাই গিয়ে যদি দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়, সেটা জনগণ কিন্তু এটা প্রতিহত করবে, সেটা জনগণ কিন্তু তার মেনে নেবে না। তাই আমি চাবো না, আমরা পরিস্থিতি ওইদিকে যদি কোনো কারণে যায়, আমরা কিন্তু তাদের পরিস্থিতি যেন না যায়, আমরা পরিস্থিতিটা যেন নিয়ন্ত্রণের মধ্যে রাখে এবং সরকারের যেন নিয়ন্ত্রণ না হারায়, এই জন্য আমরা সরকারের সহযোগিতা করছি। এই সরকারের মানে সব বিষয় আমি মনে করি যে হাত দেওয়া ঠিক হবে না, এই কারণ নির্বাচিত সরকারের পক্ষেই মানে দেশে রাজনৈতিক নিয়ন্ত্রণ করা মানে সম্ভব। কিন্তু অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে রাজনৈতিক সংকট, অর্থনৈতিক সংকট, ল অ্যান্ড অর্ডার এবং একটা অস্থিতিশীল পরিস্থিতি এবং এটা পরিস্থিতি হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে এবং সেই দিকে দাবিত হচ্ছে। কারণ ষড়যন্ত্রকারীরা বসে নাই, দেশে বিদেশি চক্রান্ত হচ্ছে। তাই আমি মনে করি যে এই অন্তর্বর্তীকালীন সরকার মানে জনগণের যে মানে সমর্থন নিয়ে তারা যে দায়িত্বে আছেন, তারা যেন ওই রকম একটি সম্মান নিয়ে যেন বিদায় নিতে পারেন, এটা আমাদের দাবি। যেন তারা কোনো বিতর্কিত হয়ে মানে তারা বা জনগণের যেন তাকে আবার প্রত্যাখ্যান না করেন। অতীতে আমরা অনেকবার দেখেছি। অসংখ্য ধন্যবাদ খায়রুল কবির খোকন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ব্যারিস্টার রাশনা ইমাম, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, মেট্রোসেম টু দ্য পয়েন্ট থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। আমরা নির্বাচনী সংস্কারের কথা বলছিলাম, সেখানে নির্বাচন করতে গেলে যে ধরনের সংস্কারগুলো দরকার সেগুলো নিয়ে কথা বলছিলাম। পাশাপাশি বর্তমান বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, রাষ্ট্রের বর্তমান অবস্থা, সেগুলো নিয়েও আলোচনা হলো। সবকিছুর পরেই একটা অবাধ সুষ্ঠু নির্বাচন হোক সেই প্রত্যাশাই রইল। সবাই ভালো থাকবেন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।